হ্যালো। হ্যালো।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চ্যাট বক্স বা মেসেজে আনমিউট করে কোনো কিছু বলার দরকার নাই শুরুতে। আমরা আশা করি শুনতে পাচ্ছি সবাই। আমি একজনকে সুযোগ দিব কথা বলার। সে শুধু আমাকে জানাবে যে আমরা প্রপারলি শুনতে পাচ্ছি কিনা, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি কারা কারা জয়েন করেছো। আব্দুল্লাল নূর, তুমি একটু বলো তো আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের বিরুদ্ধে, আপনাদের ব্যাচের বিরুদ্ধে কিন্তু অনেক অনেক রিপোর্ট, ঠিক আছে? কারণ আপনাদের মিটিং এ টিচাররা এসে অনেক ডিস্টার্ব হয়। এরকম যেন আর কখনো না হয়। এবং আরেকটা বিষয়, তোমাদের ভিডিও ক্যামেরা ফুল টাইম অন রাখতে হবে ক্লাস চলাকালীন, ঠিক আছে? কারণ তোমরা যে তোমরাই ক্লাস করতেছো, এটাও আমাদের জানা দরকার। টিচাররা সবসময় ভিডিও অন রেখে কথা বলছেন, তোমাকেও অন রাখতে হবে। ওকে। আজকে দেখবা যে চুপচাপ থাকলে ক্লাসটা কত ভালো হয়, ঠিক আছে? অভিভাবক যারা আছেন, যদি কেউ ক্লাসের পাশে বসে থাকেন, অবশ্যই বাচ্চাকে বলবেন তার ভিডিও অন রেখে ক্লাস করতে। আমরা মোটামুটি আমাদের বাংলা বইয়ের গ্রামার অংশের কিন্তু অনেকটুকু পার করে ফেলেছি। আমাদের অভিধান অংশ বাকি আছে, ঠিক আছে? অভিধান অংশ বাকি আছে। আমি লাস্টে ক্লাসের একদম শেষে গিয়ে তোমাদের থেকে কিন্তু প্রশ্ন নিব, সমস্যা নাই, ঠিক আছে? কথা বলতে পারবে না, ব্যাপারটা এরকম না কখনোই। এর মাঝে যদি কেউ খুবই এমার্জেন্সি, ক্লাসে কোনো প্রবলেম, কথা শোনা যাচ্ছে না, ভিডিও দেখা যাচ্ছে না, এরকম যদি হয়, শুধু সেক্ষেত্রে হ্যান্ড রেজ করবে। তাছাড়া আমরা লাস্টে গিয়ে প্রশ্ন নিব। এর আগে পুরো ক্লাসটা করেন, দেখেন, বোঝার চেষ্টা করেন, ফুল টাইম মনোযোগ দিতে হবে কিন্তু। তুমি ক্লাসের মাঝে উঠে চলে গেলা, মাঝে আসলা, তারপরে বললা যে স্যার আমি তো বুঝি নাই, মাঝে ছিলাম না, এটা কিন্তু ক্লাসের কোনো ম্যানার না। সেক্ষেত্রে তুমি যদি কোনো লজিক্যাল কারণে ক্লাসটা মিস করে থাকো বা একটু অংশ মিস করে থাকো, তুমি কিন্তু পরবর্তীতে রেকর্ড পেয়ে যাবে। তখন তুমি রেকর্ড দেখে ক্লাসটা কিন্তু ওইটুকু ব্যাকআপ করে নিতে হবে, ঠিক আছে? এটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। আমাদের যেন ব্যাচের থেকে কোনো কমপ্লেইন না আসে আর, ঠিক আছে? বিশেষ করে আপনাদের ব্যাচের থেকে। চলেন আজকে শুরু করে দিব আমাদের বাংলা পড়া। এই উইকের যে পরীক্ষা, এর আগে কিন্তু আপনাদের, বাট বলা যায় যে এটা মান্থলি পরীক্ষা হবে। অক্টোবর মাস কিন্তু আমাদের, দেখেন, আগামীকাল বৃহস্পতিবার, পরশুদিন শুক্রবার, ঠিক আছে? আজকে 29, 30, 31, আমাদের শুক্রবার হলো নভেম্বরের 1 তারিখ, তাই তো? আমাদের কিন্তু শনিবার, শনিবার আমাদের মান্থলি পরীক্ষা, তাই তো? মান্থলি পরীক্ষায় তোমাদের এই মাসের যা যা করানো হয়েছে, যতগুলো টপিক আগানো হয়েছে, অনেক কিছু কিন্তু এগিয়ে গিয়েছে আমাদের। বাংলা বই প্রায় শেষ, বাংলা যে তোমাদের বোর্ড বইটা কিন্তু শেষ। এক্সট্রাও কয়েকটা আইটেম আমরা পড়ে ফেলেছি, সন্ধি পড়েছি, কারক ও বিভক্তি পড়েছি। কারক বিভক্তি খুব ভালো মতো পড়েছি, ঠিক আছে? তোমরা যদি কেউ না বুঝে থাকো, গত ক্লাসগুলো করে ফেলো, ইনশাল্লাহ সবচেয়ে ভালো মতো বুঝতে পারবে। এই শনিবারে আপনাদের মান্থলি এক্সাম। মান্থলি এক্সাম অবশ্যই খুব ভালো করতে হবে। তোমরা এখনো অনেকেই কিন্তু পরীক্ষাগুলোতে খুব খারাপ করছো। এবং মান্থলি এক্সামে এই মাসে যা পড়ানো হয়েছে সকল কিছু তোমাদের সিলেবাসে থাকবে। শেষ 3 মাসের কিন্তু কোর্স, এটা কিন্তু সারা বছরের অনেক আরামায়েশ করে পড়বে, ব্যাপারটা কিন্তু এইরকম না। ওকে, চলেন আজকের টপিকটা আমরা চলেন শুরু করে ফেলি। অভিধান। অভিধান মানে কি জানো ইংরেজিতে? অভিধান মানে হলো, দেখে, ডিকশনারি, ঠিক আছে? ইংরেজিতে আমরা ডিকশনারি দেখি না, অক্সফোর্ড ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি। বাংলায় ওই জিনিসটা হলো অভিধান। কিন্তু বাংলায় অভিধানে পড়ার কি আছে? তোমাকে কি অভিধান মুখস্থ করতে হবে এত বড় বড়? আসলে এরকম কিছু না। আবিধানিক যে কিছু নিয়ম কানুন আছে, অভিধানে শব্দগুলো কিভাবে সাজানো থাকে, যেন তুমি বাংলা অভিধান থেকে খুব সহজেই একটা অজানা শব্দ খুঁজে ফেলতে পারো, সেই জন্যই মূলত আমাদের আজকের ক্লাসটা। ক্লাসে কোনো অপ্রয়োজনীয় রিয়াকশনও দেবেন না, ঠিক আছে? গতকালকে আকাশ স্যারকে রাগাইছেন কিন্তু আপনারা। এরকম রিয়াকশন কোন টিচারের ক্লাসে, সে যে টিচারই হোক, আমার ক্লাসে করলে কিন্তু আমিও বের করে দেবো। আমি তোমাদের সাথে শান্তশিষ্ট ভাবে কথা বলছি, তার মানে এই না যে তুমি ক্লাসে কোনো রুল ব্রিচ করবা। ওকে। আমি আবার বলছি ক্যামেরা অন রাখতে হবে। কার কার ক্যামেরা অফ আমি আগে দেখি। জুনাইদের ক্যামেরা অফ, অরিকের ক্যামেরা অফ, আব্দুল্লাহ সর্দার, ওহি, স্পন্দন, জাবির, হৃদা, এতজনের ক্যামেরা অফ। তোমাদের কিন্তু সবাইকে একটু পরেই মিটিং এর কিন্তু হোস্ট, একজন টিচার আছেন, আরেকজন টিচার, সে কিন্তু তোমাকে মিটিং থেকে বের করে দিবে। সো ক্যামেরা অন রাখো, পরে কিন্তু টিচারকে কল দিতে পারবা না, আগে থেকে বলে রাখলাম আমি। সো ক্লাসটা করতে চাইলে, লাইভ ক্লাসটা করতে চাইলে অবশ্যই ক্যামেরাটা অন রাখেন। ওকে, চলেন ক্লাসে শুরু করে দেই ক্লাসটা। আগের সকল কিছু ভুলে
অভিধান আমরা কি কি পড়বো, ঠিক আছে? এখানে তোমাদের প্রশ্ন আসার মতো বেশ কিছু বিষয় আছে, আমরা সেটা দেখবো। ওকে, একজন হ্যান্ড রেইজ করেছেন, হ্যান্ড রেইজ। আচ্ছা, ক্যামেরা না থাকলে নুসাত, আমি তো বুঝেছি তোমার হয়তো ক্যামেরা নাই। ক্যামেরা না থাকলে কিন্তু তোমাকে ক্যামেরা অন করতে হবে না, ঠিক আছে? বোঝা যায় কার ওয়েবক্যাম আছে এবং কার ওয়েবক্যাম নাই। আমি ওইটা বুঝতে পারি, ঠিক আছে? এটা জুম অ্যাপে প্রিমিয়াম থাকলেই বোঝা যায় এমনিতেই। ওকে, দেখেন, অভিধান অর্থাৎ ডিকশনারি। এখানে আমাদের কি কি পড়তে হবে আমি তোমাদেরকে একটু দাগিয়ে দিব, কোন জিনিসগুলো মুখস্থ করতে হবে এই ব্যাপারটাও বোঝাই দিব। এখন অভিধান বলতে কি বোঝায়? শব্দের সংগ্রহ জাতীয়, দেখেন, শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থ। গ্রন্থ মানে কি? বই। আমি ওই ব্যাপারটাই বললাম যে যে বইয়ে শব্দের একটা সংগ্রহ বা কালেকশন থাকে সেটাকে আমরা অভিধান অভিধান বলছি। একটি ভাষিক সম্প্রদায়, ভাষিক সম্প্রদায় বলতে কে হতে পারে? আমরা, বাঙালি ভাষিক সম্প্রদায় আমরা, ঠিক আছে? তাদের মুখের ও লিখিত ভাষায় যেসব শব্দ আমরা ব্যবহার করি, সেই সব শব্দ অভিধানে ভুক্তি দেওয়ার নিয়ম। ভুক্তি মানে কি জানো? ভুক্তি মানে হলো এন্ট্রি দেওয়া। আমরা বলি না যে কোনো ডাটা এন্ট্রি দেওয়া, এন্ট্রি দেওয়া, এই ব্যাপারটা হলো ভুক্তির বিষয়। ভুক্তির আরো কিছু কনসেপ্ট আছে, সেগুলো আমরা সামনে গিয়ে দেখব। কিন্তু সবসময় তা সম্ভব হয় না। অভিধানে প্রতীক শব্দের বিস্তৃত পরিচয় মানে এরকম ডিটেইল পরিচয় লেখা থাকে, যেমন শব্দটির উৎস কি, মানে সোর্স কি বা কোথা থেকে আসছে, কিভাবে তা তৈরি হয়েছে, মানে কিভাবে সেটা প্রসেসড হয়েছে এবং স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে, এর প্রাচীন ও বর্তমান ব্যবহার কেমন। একটা শব্দের ব্যবহার কিন্তু চেঞ্জ হয়, আগে একরকম ভাবে ব্যবহার হইতো, যেমন শব্দ কিন্তু তৈরিও হয় জানো। যেমন তোমরা বলো না যে স্যার অনেক প্যারা, এই প্যারা ওয়ার্ডটা কিন্তু আগে ছিল না। তোমার বাবা মাকে বলবা যে প্যারা, ওনারা বলবে যে এই প্যারা কি। ঠিক আছে, আমাদের বাবা মার ক্ষেত্রে এরকম হয়েছিল, প্যারা ওয়ার্ডটা একসময় ছিল না। কিন্তু প্যারা ওয়ার্ডটা কি আস্তে আস্তে জেনারেশনের মাধ্যমে পাস হয়ে এখন একটা এস্টাবলিশ শব্দ হয়ে গিয়েছে, যে প্রবলেম বা চাপে থাকাকে আমরা বলি কি, কোনো ঝামেলায় থাকে কে বলি প্যারায় থাকা। তো এরকম কিন্তু শব্দের উৎপত্তি হয় ব্যবহারিক দিক থেকে। এর উচ্চারণ কেমন, শব্দটি বিশেষ্য না বিশেষণ নাকি অন্য কোনো শ্রেণীর বা অন্য কোনো পদ, সেটাও অভিধানে পাওয়া যায়। অভিধান বানান শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ, বিশ্বস্ত গ্রন্থ বলতে এটা ভরসা করা যায় অভিধানের উপরে। ওকে, তারপর দেখি, বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটা ইনফরমেশন। বাংলা ভাষায় অভিধান রচনা বা ডিকশনারি রচনা প্রথম প্রচেষ্টা করেন খ্রিস্টান মিশনারি। খ্রিস্টান মিশনারি বলতে চার্চে যারা থাকে ফাদার, বা এই যে মিশনারি নিয়ে কাজ করে বাচ্চাদের এডুকেশন বা সেবা সংঘ, আমরা মাদার তেরেসাতে পড়েছি তাই না, মিশনারিজ অফ চ্যারিটি। দেখে, উনি একজন খ্রিস্টান মিশনারি, একজন মানুষ, তার নাম ম্যানুয়েল দা অ্যাসংস। তিনি কি কোন দেশের ছিলেন কেউ কি বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন তার জাতীয়তা বা তিনি কোন দেশের ছিলেন তাহলে হাত তোলেন। ওকে, আমান প্রথমে, প্রথমে হাত তুলেছেন। আমান বলেন তো তিনি কোন দেশের ছিলেন? আনমিউট করে বলেন আমান। আচ্ছা, পর্তুগিজ। পর্তুগিজ? না, পর্তুগিজরা প্রথম বাংলা ব্যাকরণের ইয়া করছে। ম্যানুয়েল দা অ্যাসোমসো উনি কোন দেশের ছিলেন, একটু ট্রাই করো তো, আমি যদি কোন ভুল দেশে? না হই। আচ্ছা আমান, আমান কি মিউট করে ফেলো, সমস্যা নেই। আচ্ছা, আর কেউ, আর কেউ বলতে চান? আচ্ছা আমান, আপনি ঠিকই বলেছেন, ঠিক আছে। আমি ভাবছিলাম যে এটা হলো ফ্রেঞ্চ হবে, বাট মনে পড়লো যে ফ্রেঞ্চ নামগুলো আসলে অন্যরকম হয়, ঠিক আছে, এটা ফ্রেঞ্চ না। আমি ভাবতেছিলাম, আমি মনে করছিলাম যে এটা ফ্রেঞ্চ প্রবাবলি, বাট ফ্রেঞ্চ আসলে অন্য একজন মানুষের সাথে নামটা গুলিয়ে ফেলেছি। আমার ঠিকই বলেছো, পর্তুগিজ, পর্তুগিজ, পর্তুগিজ মিশনারি ছিলেন, ঠিক আছে। তারপরে দেখেন, তার রচিত বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ, বাংলা, বাংলা এবং পর্তুগিজ। আচ্ছা, একটা জিনিস খুব ইন্টারেস্টিং ভাবে আমরা দেখি, পর্তুগিজ একটা মানুষ, তিনি কেন বাংলা ভাষার অভিধান লিখলো? কেউ কি এটা বলতে চান? এই প্রশ্নের উত্তরটা খুব ইন্টারেস্টিং। কেন, মানে খুব কমন সেন্সের বিষয় অবশ্য। পর্তুগিজ একজন কেন বাংলা ভাষার অভিধান লিখলো? তার কি খেয়ে দেয়ে কাজ ছিল না, তার নিজের ভাষা বাদ দিয়ে? কে বলতে পারবেন? আমান বাদে, আমান একটা বলছে উত্তর, ঠিক আছে। অন্য কেউ কি বলতে চান? যে কোনো উত্তর আমি নিব, ঠিক আছে, সঠিক হোক বা ভুল। ওকে, আব্দুল্লাহ আল জাকারিয়া নূর, তুমি বলো। স্যার, তখন মনে হয় আছে না, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়নি, ব্রিটিশদের আমল ছিল তখন। আহ
ঠিক সঠিক উত্তরটা না এটা, ঠিক আছে? সঠিক উত্তর এটা না, কারণ কি বলেন তো? কারণ দেখেন, ব্রিটিশ আমল শুরু হয়েছে কবে জানেন? দেখেন, এটা কত সালে প্রকাশিত হয়? 1743। কিন্তু ব্রিটিশ আমল তো শুরু হয়েছে 1757-তে। তাহলে তো মিললো না, তাই না? মিললো না। মিলাই দিচ্ছি। শোনেন, আমি বলেছিলাম যে বাঙালি ভাষা এত ইন্টারেস্টিং, এত মানে বৈচিত্র্যপূর্ণ কেন, কারণ অনেক ভাষার মিশ্রণ হয়েছে, ঠিক আছে? এদেশে কারা এসেছে? এদেশে যেমন পর্তুগিজরা এসেছে, অর্থাৎ রোনাল্ডো CR7রা এসেছে। তারপরে এদেশে কি ফ্রান্সের মানুষ এসেছে, তাই না? ফ্রেঞ্চরা এসেছে। তারপরে দেশে ব্রিটিশরা এসেছে। তারপরে এদেশে ডাচরা এসেছে, ডাচ, ঠিক আছে, নেদারল্যান্ডস। তারপরে এদেশে আরবরা এসেছে, আরব, অর্থাৎ মিডল ইস্ট থেকেও এসেছে। দেখেন এরা কেন আসছে, কারণ এই দেশে আমাদের বরাবরই প্রাকৃতিক সম্পদ পরিপূর্ণ ছিল, এই যে এই রিজিয়নটা ভারতীয় উপমহাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এখন তারা কেন আসছে? তাদের আসার উদ্দেশ্য একটাই ছিল, সেটা কি জানেন? সেটা ছিল ব্যবসা। ঠিক আছে, তারা ট্রেড করতে চেয়েছে। তারা এখানকার জিনিস কম দামে কিনে হয়তো বাইরে বিক্রি করেছে বা অন্যান্য দেশের সাথে ব্যবসা করেছে, ঠিক আছে? এটা খুবই একটা বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এখন তুমি ভাবো, তুমি গেলা ফ্রান্সে, ঠিক আছে, তুমি বাঙালি, তুমি ফ্রান্সে গিয়েছো, তুমি ফ্রান্সের কোন একটা জিনিস কিনবা, তাদের সাথে ডিল করবা, বাজারে ব্যবসা করবা। তুমি যদি ফ্রেঞ্চ ভাষা না পারো প্রপারলি, একদম ভালোভাবে, তুমি কি ফ্রেঞ্চদের সাথে কানেক্ট করতে পারবা? বা যে ফরাসি যারা আছে তাদের সাথে কিন্তু তুমি যোগাযোগ করতে পারবা না প্রপারলি। পর্তুগিজের ক্ষেত্রেও ব্যাপারটা সেম হয়েছে। ওরা ব্যাপারটা কি করতে চাইছে? ব্যবসা করতে চাইছে বাঙালিদের সাথে বা এই দেশের মানুষের সাথে। যদিও ওদের ব্যবসায়িক যে প্রথা ছিল, এটা কিন্তু অনেকটাই কি ঠকানো টাইপ প্রথা ছিল। ওরা কিন্তু ম্যাক্সিমাম কি করতে উদ্দেশ্য কি ছিল জানো? ব্যবসা করতে আসলেও ওদের উদ্দেশ্য ছিল এই জায়গাটাকে কি শাসন করা, আস্তে আস্তে শোষণ করতে 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 শাসনের দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে? বাট আলটিমেটলি এটা ব্রিটিশরা পেরেছিল। কিন্তু পর্তুগিজরাও কিন্তু একটা ট্রাই নিয়েছিল ব্যবসা করার। সো ব্যবসা করতে গেলে, ব্যবসা করতে গেলে ভাষা জানা, দেখো ভাষা জানা অনেক গুরুত্বপূর্ণ। তুমি দেখো না, যারা মালয়েশিয়া যায়, কোরিয়া যায়, অনেকে জার্মানি যায়, যে কোনো দেশেই যায়, তারা যাওয়ার আগে কি করে? সেই দেশের ভাষা শেখে। ভাষা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো পর্তুগিজরাও এই এই জন্য বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ বা ভোকাবুলারি, ইডিওমা বাংলায় পর্তুগিজ, ঠিক আছে? এটার নামটা একটু মনে রাখবে। এটা কিন্তু কনফিউজিং হতে পারে, MCকিউ দিয়ে দিতে পারে। এই গ্রন্থটি 1743 সালে বের করে। আমি কিন্তু বলেছি যে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল 1757, অর্থাৎ এর আগেই, কিন্তু তখন পর্তুগিজরাও এই উপমহাদেশে ছিল। এই পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়েছিল। 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত বঙ্গভাষা বিধানকে প্রথম বাংলা ভাষা হিসেবে গ্রহণ করা হয়। এখন বলতে পারে যে, দেখে, অভিধান রচনার 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত, মানে রামচন্দ্র বিদ্যাবাগীশ তার নাম, তার থেকে প্রকাশিত বঙ্গ ভাষা বিধান, ঠিক আছে? এর মধ্যে তিনটা ওয়ার্ড আছে, একটা হলো বঙ্গ মানে বাংলা, তারপরে ভাষা, তারপরে অভিধান, তিনটা এক করে বঙ্গ ভাষা বিধান, ঠিক আছে? এইটাকে বলা হয় প্রথম বাংলা অভিধান। ঠিক আছে, এখন কনফিউজিং লাগতে পারে, তো এটা প্রথম না এটা প্রথম? আরে ভাই, এটা তো পর্তুগিজ ভাষায়, ঠিক আছে? এটা কি পর্তুগাল থেকে প্রকাশ পেয়েছে। আর প্রথম বাংলা ভাষার অভিধান কোনটা? প্রথম বাংলা ভাষার অভিধান হলো এই যে বিদ্যাবাগীশ প্রণীত বঙ্গ ভাষা বিধান, ঠিক আছে? কনফিউশনটা কিন্তু জায়গাটা ধরতে পেরেছো? তোমাকে যদি বলে যে বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে, এইটা হবে এইটা, ঠিক আছে? আর প্রথম বাংলা অভিধান কোনটা? প্রথম বাংলা অভিধান এইটা। আর বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করে ম্যানুয়েল দা অ্যাসামসো, ঠিক আছে? তারপরে দেখো, অনেক অভিধান প্রকাশিত হয়েছে, এখানে মূলত আর কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নাই। দেখো, অভিধানে শব্দ ভুক্তের নিয়ম বা শব্দ কিভাবে সাজানো থাকে, এই ব্যাপারটা আমাদের জানা দরকার। আমরা তো জানি বাংলায় 11টা স্বরবর্ণ এবং 39টা ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই দেখো স্বরবর্ণ গুলো সাজানো আছে। আমরা এভাবে পড়ি ছোটবেলা থেকে, তাই না? তারপর ব্যঞ্জন বর্ণ গুলো ক খ গ ঘ থেকে একদম লাস্টে কি অনুস্বার, বিসর্গ, খণ্ডত্ব, চন্দ্রবিন্দু, এগুলা পড়ি। এই ব্যাপারগুলো অভিধানে কিন্তু একটু আলাদা, ঠিক আছে? দেখো, অভিধানে এই ক্রম ঠিক এভাবে অনুসরণ করা হয়নি। আমরা ছোটবেলা থেকে পড়েছি এভাবে,
কিন্তু অভিধানিক যে আভিধানিক যে ক্রম, এটা কিন্তু একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? সামান্য কিছু বৈচিত্র্য এক্ষেত্রে রয়েছে। কিরকম বৈচিত্র্য? বাংলা অভিধানে গৃহীত বর্ণানুক্রম নিম্নরূপ। দেখো চেঞ্জ গুলো দেখো। আমরা তো এইভাবে সবাই বলতে পারি, তাই না? সরে থেকে ওই, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এইভাবে আমরা সবাই লিখতে পারি, বলতে পারি। তাহলে চেঞ্জটা কই? একটু খেয়াল করেন। দেখো সবগুলো স্বরবর্ণ আগে দেখো। অ, আ, ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি এ ওই ও ও। তারপরে এই যে পরাশ্রয়ী তিনটা বর্ণ, একটা হলো কি অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এইটা কিন্তু আমাদের কি বলেন, এটা আমাদের এই সিরিয়ালে আসবে এগুলোর পরে, ঠিক আছে? তারপরে দেখেন ক শুরু হবে। আর এ দেখো ক এবং খ এর মাঝে কি আছে? যুক্ত খ আছে, ঠিক আছে? সিরিয়াল ব্রেকার গুলো আমরা দেখবো, ওইটার সাথে এটার পার্থক্য কোথায়। দেখেন ক আর খ মিলেই তো কি হয় বলেন তো? ক আর খ মিলেই তো যুক্ত খ হয়, তাই না? এখন মনে রাখবেন যে ক খ এর মাঝে যুক্তাক্ষর থাকে। তারপরে দেখে টঠডঢ় মূর্ধন্য। আচ্ছা এই জায়গাটা দেখে একটু ডিফারেন্ট আছে। মনে রাখবা যে ড এর পরে ডয় শূন্য র, ঠিক আছে? ঢ এর পরে ঢয় শূন্য র। এই যে এইগুলো কিন্তু একটু ডিফারেন্ট, এই জায়গাগুলো একটু আমি মার্ক করে রাখলাম যে কোথায় কোথায় একটু ডিফারেন্ট হয়। তথ তথ দন্থন্য ক খ গ ম। জ, জ বলতে এটার সাথে কিন্তু অন্তঃস্থ আসে, ঠিক আছে? রল তাহলে বর্ষ মূর্ধন্য স, স, হ, ঠিক আছে? তো দেখো ডিফারেন্ট কোন কোন জায়গাগুলো, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো স্বরবর্ণগুলোর সাথেই অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। তারপর ক এবং খ এর মাঝে যুক্ত খ। তারপর ট ঠ ড ঢ, এগুলোর সাথে কি ড এর পরে মনে রাখবে একটা দাগ কি ডট বসাই দিবা। ড এর পরে কি একটা ডট বসাই দিবা, এভাবে মনে রাখবে। তারপরে জাস্ট এইটা মনে রাখবে জয়ের সাথে কি অন্তঃস্থ, ঠিক আছে? তো এইভাবে জাস্ট এই ব্যাপারটা একটু আলাদা। এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন অক্ষরটা যুক্ত বর্ণ হলেও অভিধানে ক বর্ণের পরে বর্ণের প্রকাশ পায়। দেখো এই এখানে এক্সেপশনাল জিনিস কি আছে জানো? এখানে একটা মাত্রই যুক্ত বর্ণ আছে, একটি যুক্ত বর্ণ। সো এটা কিন্তু আঁকার মতো একটা কোয়েশ্চেন, খেয়াল করেন। একটি যুক্ত বর্ণ কোনটা? এই যে যুক্ত খ মহাশয়, ঠিক আছে? তো এটা মনে রাখবেন যে একটি যুক্ত বর্ণ আছে, সেটা হলো যুক্ত খ। আর এই যে পরাশ্রয়ী গুলো আছে এগুলো স্বরবর্ণের পরে, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণের আগে ব্যবহৃত হয়। মোটামুটি এগুলোই। এবার আসি, দেখেন এই জিনিস আপনাদের লাগবে না, বুঝছেন? এটা এটা দিয়ে কনফিউজ হয় না, ঠিক আছে? এই জিনিস মুখস্থ করতে হয় না। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যারা কি করি, আমরা যারা পরীক্ষা দেই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, ইভেন আমাদেরও এই ক্রম মুখস্থ করতে হয় না, ঠিক আছে? এই ক্রম থেকে কখনো প্রশ্ন আসে না। সো তোমাকে কিন্তু খুবই বুঝে শুনে পড়তে হবে যে কোন জিনিসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা তোমার পড়া লাগবে আর কোনটা তোমার পড়া লাগবে না। এই ক্রমটা আপনাদের লাগবে না, এখান থেকে প্রশ্ন আসার কোনো চান্স নাই, ঠিক আছে? আমরা কোচিং কোচিং অনেক দিকে যে আজেরা প্রশ্ন দিয়ে দেয় যে লয় টয়ের পরে নিচের কোন যুক্ত বর্ণটি হয়, এগুলো আসে না বাবা, ঠিক আছে? তবে এগুলো আসলেও একটা বোঝার চান্স আছে, ঠিক আছে? কোনটা আগে কোনটা পরে এটা কিভাবে বুঝবেন জানেন? ধরেন ছয় ছয়, ঠিক আছে? এর পরে নিচের তোমাকে ধরো চারটা অপশন দিয়ে দিল, আমি তোমাদেরকে ট্রিক শেখাই জাস্ট। একটা হইলো দন্ত ন, এক মিনিট, দন্ত ন যোগ ম, ঠিক আছে? এটা একটা অপশন। তারপরে ল যোগ ম একটা অপশন। তারপরে আচ্ছা, হুম, ত যোগ ম এটা একটা অপশন। আরেকটা মূর্ধন্য স যোগ ম, ঠিক আছে? এখন বলতে পারে যে নিচের কোনটা এই যুক্ত বর্ণের পরে আসে অভিধানে, একটু চিন্তা করেন, ঠিক আছে? তুমি দেখো চয় ছ, ঠিক আছে? তুমি মনে রাখবে এইটাকে খেয়াল করবা চ, ঠিক আছে? চ দিয়ে শুরু। এখন দেখবা যে এইগুলোর মধ্যে যে শুরু হয়েছে, এই যে এই অপশন গুলো তোমাকে দিয়েছে, এই অপশন গুলোর মধ্যেকার প্রথম বর্ণটা, ঠিক আছে? প্রথম বর্ণটা জাস্ট তুমি নোটিস করবা। এই প্রথম বর্ণের মধ্যে কোনটা চয়ের সবচেয়ে কাছে? দেখেন তো চয়ের সবচেয়ে কাছে কোনটা?
ভালো মতো ভাবেন, যে পারবে হ্যান্ড রেজ করেন। ওকে, জুলকারনাইন বলেন। তো কোনটা? তো স্যার। তো এক্স্যাক্টলি। আর তোমার উত্তরটাও কিন্তু সঠিক, জানো, দেখো এখন মিলাও। তোমার মেইন ওয়ার্ডটা ছিল এটা, হ্যাঁ। দেখো তারপরে কোনটা কোনটা আছে, অপশন গুলো আমরা দাগাই একটু, দেখো। মানে তুমি প্রথম ওয়ার্ড দিয়ে তুমি বের করে ফেলতে পারবা কোনটা, তোমাকে মুখস্থ করতে হবে না অ্যাকচুয়ালি। তুমি যদি এই সিরিয়ালটা জানো, এই সিরিয়ালটা কিন্তু জানতে হবে, এই সিরিয়ালটা একটু বুঝতে হবে যে আগে যেটা পড়লাম। এবারে তুমি এটা দিয়ে বের করতে হবে। দেখো চয়ের সবচেয়ে কাছে নয় ম কই, নয় ম, নয় ম এখানে আছে। তারপরে লয় ম আছে এইখানে, পেটকারের বন্ধনের ছয় ম আছে এইখানে। আর তয় ম আছে কই, ত যোগ ম, ত যোগ ম, ঠা, ঠা। আচ্ছা তয় ম এখানে, এখানে দেই নাই বুঝছো, ধরো এই জায়গাটায় আছে। এই যে পেটকারের মূর্ধন্য ন শেষ হইলো তথ তথ দন্তন্য তারপর থেকে, ঠিক আছে, তো অর্থের জায়গাটা এই জায়গাটা, ধরো এইটা আছে, ঠিক আছে। তখন কিন্তু এইটাই হবে এখানে। বা ত হলো সবচেয়ে কাছে, ঠিক আছে, সবচেয়ে কাছে এটা, তারপরে দেখো সবগুলো তারপরে। তো এভাবে তুমি বের করতে পারবে ইজিলি। বাট এই প্রশ্ন আসার চান্সই নাই, ঠিক আছে। আর এই কার চিহ্ন কোনটা আগে পড়ে কিভাবে বুঝবা, দেখো ওই সর্বর্ণ সিরিয়ালে যাও, দেখো আ আগে সবার, তারপরে রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, মানে স্বরবর্ণ যে সিরিয়াল, ঠিক আছে। এখানে লিখে দিলাম যে স্বরবর্ণের সিরিয়াল, স্বরবর্ণের সিরিয়ালে শুধু নাই কি, নাই হলো অ, কারণ অ এর কোনো কার নাই, অ এর কোনো শর্ট ফর্ম নাই, অ হিডেন অবস্থায় বসতে পারে, ঠিক আছে। আর ফলা চিহ্ন দেখো, আগে রেফ, জ ফলা, তারপরে র ফলা, আর কি, আচ্ছা এটা তো ফলা না। তো এক মিনিট, এখানে দাঁড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে দেওয়ার জন্য কনফিউজিং হয়ে গেছে। মানে এই তিনটা, ঠিক আছে, এই তিনটা একটু মনে রাখতে হবে। মনে রাখার জায়গা দেখো খুব কম তোমার। মেইনলি তোমাকে ভালো মতো পড়তে হবে এই যে এইটা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আবিধানিক যে অধ্যায় আছে অভিধানে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, এটা পড়লে মোটামুটি তোমার পুরা ব্যাপারটাই কাভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো বাংলা অভিধানের শব্দগুলো যেভাবে বর্ণানুক্রমে সাজানো হয়েছে তার কিছু নমুনা, ঠিক আছে, ডেমো। নমুনা বলতে কি, ডেমো দিয়েছে এখানে। দেখো প্রথমে অ, তার দেখো প্রথমে অ এর সিরিয়াল, ঠিক আছে। অ এর পরে কোনটা আগে আসবে দেখো, দেখো যেটা আগে, অ এর পরে ন আগে না ব আগে বলো তো। তথ দত দন্ত ন প ফ ব ভ ম, ঠিক আছে, দন্ত ন আগে আসে তারপরে ব। সো দন্ত ন একটা আগে, ঠিক আছে, এরপরে এভাবে সিরিয়াল মেনটেন হয়। তারপরে কি আ, তারপরে রস্যু, তারপরে ক হয়। এবং এই যে স্বরের, স্বরবর্ণের মাঝে কিন্তু এইগুলো, এইগুলোও পড়ে, ঠিক আছে। এগুলো just ভুল করো না, জাস্ট লিখে দিলাম। ক এবং খয়ের মাঝে, খয়ের মাঝে কি আছে, ক এবং খয়ের মাঝে আমরা পড়েছি, একটু প্র্যাকটিস করে দিই যুক্ত কথাটাকে কিন্তু, ঠিক আছে। এখানে জাস্ট দেয় নাই সবগুলো, এখানে জাস্ট একটা ডেমো দিয়েছে, র্যান্ডম ডেমো। এখন চলেন আমরা প্র্যাকটিস করি, আমি তোমাদের মাঝ থেকে যে কোনো কাউকে জিজ্ঞেস করব, কাইন্ডলি উত্তর দেবে, ঠিক আছে। আমি কিন্তু এটাও চেক করব অলওয়েজ যে কার ক্যামেরা অন আছে আর এবং কার নাই। ওকে, কে কে নিজের থেকে প্রশ্নের উত্তর দিতে চান হাত তুলতে পারেন, আমি নিজ থেকেই জিজ্ঞেস করব। ফারিজ মেজবা, ওকে ফারিজ মেজবা, প্রথম প্রশ্নের জবাব তুমি দিবে, শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে কি বলে। অবশ্যই সহজ প্রশ্ন, ঠিক আছে, অভিধান। পারবে ইনশাল্লাহ। অভিধান। অভিধান আমরা পড়লাম মাত্র, তাই না। অভিধান, এই যে গ্রন্থ, এটার নাম হলো অভিধান, ঠিক আছে। শব্দকোষ ওয়ার্ডটা আমরা এক জায়গায় পেয়েছি, এটা কোথায় জানো, এটা হইলো ওই যে পর্তুগিজরা বানিয়েছে, দেখো শব্দকোষ, ভাষার শব্দকোষ, ঠিক আছে। ভোকাবুলারি শব্দের অর্থ হলো শব্দ ভান্ডার বা শব্দকোষ। দেখেন, ওকে, 2 নম্বর প্রশ্নের উত্তর সবাইকে কিন্তু দিতে পারবো না, তবু তোমরা যারা কথা একটু কম বলো তাদেরকে দেই। ওকে, রাফিদ হাসান রিজভী, তুমি একটু বলো তো, 2 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে। মানুয়েল দা আসাম্পুসা। হ্যাঁ আসম, ঠিক আছে, আসম পোনা, ঠিক আছে, এটা একটু উচ্চারণটা খেয়াল রাখবে। আসম স, ঠিক আছে, আসম স। ওকে, ওয়েল ডান রিজভি।
তারপরে 3 নম্বর প্রশ্নটা আমি বলতে দিব তানজিলা সুলতানাকে। তানজিলা বলো, 3 নম্বর প্রশ্ন, বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থের রচয়িতাকে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। রামচন্দ্র বিদ্যাবাগীশ। আচ্ছা, 1 মিনিট, বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থের রচয়িতা, এখানে তো ভুল। ভুল কেন জানো? বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ, এটা তো ম্যানুয়াল দ্য অ্যাসাম্পশন, তাই না? এক্স্যাক্টলি, আমি কি ভুল বলতেছি না ঠিক বলতেছি বলেন তো? নুসাদ, তোমার কি মনে হয়? ঠিক, প্রশ্নের মধ্যে স্যার অপশন দেওয়া নেই। হ্যাঁ, কারেক্ট অপশনটা দেওয়া নাই, এই জন্য দেখেন প্রশ্ন কিন্তু ভুল থাকে। বাংলা পর্তুগিজ ভাষার ইয়াটা তো পর্তুগিজই করবে অবশ্যই। বাংলা, বাংলা যে প্রথম করছে বাংলা অভিধান, প্রথম বাঙালি যেটা করছে সেইটা হলো বিদ্যাবাগীশ, ওইটা বঙ্গভাষা বিধান। ওকে, তাহলে বাংলা পর্তুগিজ ভাষা, ধরেন আমি এইটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এইটাও হবে মানুয়েল দা আসম। আচ্ছা, ঠিক আছে, একটু লেখা খারাপ হলো, বাট বুঝতে পারছি আশা করি। সঠিক উত্তর নিজের বইয়ের মধ্যেও ঠিক করে নাও, তোমাদের বইয়ে যদি ভুল থাকে সেটা ঠিক করে নাও অবশ্যই। ওকে তানজিলা, তাহলে এটার উত্তরটা এটাই হচ্ছে নাকি, বলেন তো? ওকে, থ্যাংক ইউ তানজিলা। ওকে, এবার আমি যাব তাহমিদ হাসানের কাছে। তাহমিদ হাসান, বলেন বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ কত সালে প্রকাশিত হয়? 1817 সালে। এই 1817। 1817 সাল, 1817 সালে? এই, আমি তোমাকে না বললাম যে পর্তুগিজরা, দেখো পর্তুগিজরা বের করছে কেন, কারণ তখনও তারা ব্যবসা করে, মানে তখনও ইংরেজ শাসন শুরু হয় নাই। ইংরেজ সতেরোশো শাসন শুরু তেতাল্লিশ হলে, 1743। এক্স্যাক্টলি 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 এক্স্যাক্টলি, দেখেন 43 কোনটা, এটা। আর 1817 তো, তুমি অপশন দেখবে, ঠিক আছে? এত কনফিডেন্ট হওয়া যাবে না, অপশন দেখবে নাকি, অপশন তো নাই ওটা। তো এটা হবে 1743, ওই যে ব্রিটিশ শাসনেরও আগে, এটা মনে রাখবে এভাবে। রামচন্দ্র বিদ্যা, আচ্ছা বলেন তো একটা জিকে কোশ্চেন, যে বলতে পারবেন, আহ সবাই একটু হ্যান্ড ডাউন করো, ঠিক আছে? সবাই একটু হ্যান্ড ডাউন করো, হ্যান্ড নামাই ফেলো, লোয়ার হ্যান্ড, লোয়ার হ্যান্ড, লোয়ার হ্যান্ড। এই যে বলতেছি 1757, হ্যাঁ, এইটা এই সালে ব্রিটিশ শাসন শুরু হয়েছে। এই টাইমে একটা বড় যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ শাসন শুরু হয়, সেই যুদ্ধের নাম কি? ওই নহিন সবার আগে হাত তুলছে, নহিন বলেন। স্যার, পলাশির যুদ্ধ। এক্স্যাক্টলি, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কাদের মাঝে হয়েছিল বলেন তো? কার কার মাঝে হয়েছিল? নহিন একটু, আচ্ছা নহিন কই গেল? আচ্ছা নহিনকে হারাই ফেলছি, একটু সমস্যা নাই। পলাশির যুদ্ধ কার মাঝে হয়েছিল এটা বলবেন হলো তাসিন হুসেন দিব্য। পলাশির যুদ্ধ কাদের মাঝে? হ্যাঁ, সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশদের সাথে, ঠিক আছে, ব্রিটিশদের মাঝে হয়েছিল। তবে সিরাজউদ্দৌলার অনেক ক্লোজ মানুষজন তার সাথে বেইমানি করছিল বা বিশ্বাসঘাতকতা করেছিল, তার আত্মীয় স্বজন এবং তার খুবই ক্লোজ রাজ দরবারের মানুষজন, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং কাহিনী, জিকে স্যারের কাছে বুঝে নেই একটু। রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কি? এইবার আসছে আসল কথায়, যে বিদ্যাবাগীশ সেই মহাশয় যে অভিধানটা লিখছেন তার নাম কি? বঙ্গভাষা বিধান। বঙ্গ আছে, ভাষা আছে, আর অভিধান দুইটা মিলে গিয়েছে, দেখুন ভাষা বিধান হয়ে গিয়েছে। এটা হলো কোন নিয়মে হয়েছে? ভাষা যোগ অভিধান, ভাষা বিধান কোন নিয়মে হয়েছে? এটা সন্ধি যোগে, ঠিক আছে, সন্ধির নিয়মে হয়েছে। ওকে, এরপরে রাহা, রাহা বলেন 7 নাম্বারটা, 7 নাম্বারটা কি হতে পারে? অভিধানের শব্দ সাজানোকে কি বলে? ভুক্তি। ওকে, থ্যাংক ইউ রাহা। তোমরা সবাই কিন্তু একটা কাজ করবা পরীক্ষার মধ্যে, ঠিক আছে, গুছিয়ে ভালো মতো হাতের লেখাটা একটু মেনটেন করবা, ঠিক আছে? কেন মনে পড়লো জানো? রাহার খাতাটা অনেক সুন্দর হয় কারণ ওর হাতের লেখাটা অনেক সুন্দর, ও কিন্তু অনেক যত্ন করে লেখে। ওয়েল ডান রাহা, তুমি আসলে এই প্রশংসা পাওয়ার যোগ্য দাবিদার। ওকে, অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম কোনটি ঠিক? ঠিক আছে, এটা কিভাবে করতে হবে আমি তোমাদের বোঝাই। তুমি একটা একটা করে অপশন যাবা, প্রথম অপশনটা ধরবা, ঠিক আছে? এখানে ক, তারপরে আ, তুমি দেখেই বুঝে গেছো এটা ভুল, কারণ আগে ব্যঞ্জন বর্ণ হবে না, আগে স্বরবর্ণ হবে। তারপরে দেখেন এইটার যাওয়া, দেখো সরেয়া সরেয়া, রস্যু, রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ, তারপর রি, প্রথম দুইটা ঠিক আছে, তারপরে যান ছ আছে, আর তারপরে এ অ আছে, তাই সম্ভব? অ তো একদম প্রথমে, তো এটাও কাটা, এটাও কাটা।
তারপরে দেখেন বর্গীয় জ, ঠিক আছে, বর্গীয় জ আগে, তারপরে কি দ, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ, আচ্ছা দ মানলাম, দ ঠিক আছে, তারপরে র মানলাম, কিন্তু তারপরে ঠিক আছে। প্রথমে তুমি খেয়াল করবা স্বরবর্ণের পজিশন গুলা, স্বরবর্ণ সবসময় প্রথমে হয়, একটা জিনিস মনে রাখবো, স্বরবর্ণ লাস্টে বা স্বরবর্ণ সিরিয়াল ঠিক নাই মানে ভুল। এইটা দেখেন একদম ঠিক আছে, ও পরে ও, তারপরে কি অনুস্বার, তারপরে বিসর্গ। সো এগুলো একটু ভালো মতো কেয়ারফুলি করতে হবে, ঠিক আছে। তারপরে যুক্তাক্ষরের বর্ণানুক্রম কোনটি সঠিক, এইটা বলেন, এটা কে বলতে পারবেন? দেখি হাত তোলেন, হাত তোলাদের মাঝে থেকে আমি কাউকে জিজ্ঞেস করব। মাহির বিন হামজা, তুমি একটু বলার চেষ্টা করবে যে 9 নম্বরের অ্যান্সার কি হবে? স্যার গ নাম্বারটা। 9-এর গ নাম্বারটা। দেখেন সবগুলো দন্ত্য ন দিয়ে, অর্থাৎ সবগুলোই দন্ত্য ন দিয়ে, এবং এরপরে তুমি সিরিয়াল মিলাবে, দন্তের সাথে ট আছে, তারপরে ড আছে, ট বর্গের ট ঠ ড। এটা কি সঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে মূর্ধন্য আছে, দন্ত ত আছে, ফ আছে, ঠিক আছে, এইটাই হবে অ্যান্সার, তাই না? ওকে, একটু কেয়ারফুল দেখেন, এই জায়গাটা একটু কিন্তু এইরকম প্যাঁচ লাগতে পারে, কারণ এখানে কিন্তু টোটাল দেখেন কয়েকটা বর্ণ আছে, ঠিক আছে। এখানে এখানে এই টাইপের একটা যুক্ত বর্ণ দিয়েছে। এটাও তোমাদের বইয়ের উপরে না, বোর্ড বইয়ের উপরে আমার ভরসা চলে গেছে, ঠিক আছে। এমন যুক্ত বর্ণ আদৌ এক্সিস্ট করে কিনা আমি জীবনে কম দেখছি। এইটা আছে, একটু বলেন তো, কেউ বলতে পারবেন এই 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 যুক্ত বর্ণটা এক্সিস্ট করে কিনা? আচ্ছা বলেন জুলকার নাইন, তোমার কি মনে হয় যে এটা কি এক্সিস্ট করে? জুলকার নাইন হাত নামায় ফেলছে। নুজাত, তোমার কি মনে হয়, তোমার ওপিনিয়ন দাও। আচ্ছা নুজাত তুমি আনমিউট করতে পারবে না। নুজাত, নুজাত একটু বলেন তো, তোমাকে আনমিউট করার সুযোগ দিয়েছি। না স্যার, হবে না স্যার, আমি তো কখনো দেখিনি। সেই ক্ষেত্রে তাহলে তো আপনার একটা জিনিস ভুল হয়ে গেল। দেখি আমরা সলভ করি। নুজাত তুমি বলো, এটা উত্তর তোমার মতে কি এই সঠিক যুক্তাক্ষর? স্যার এখানে তো সিরিয়াল সবগুলা ঠিকই আছে, গ নাম্বারটাই হওয়ার কথা। স্যার আবার খ নাম্বারটাও হয়। খ নাম্বারটা হয় ইও ট ড। আচ্ছা দেখি, 1 মিনিট আমি দেখতেছি, ঠিক আছে। খ এর সাথে কখনো দন্ত ন হয় না, ঠিক আছে। ন দন্ত ন, এটা ঠিক না, এটা অপশনটা ভুল আছে, ঠিক আছে, এটাকে অ্যান্সার দেওয়া যাবে না। এর কারণ কি বলতো, তুমি ঠ এর সাথে কখনো দন্ত ন লিখতে পারবে না, ঠর সাথে অটোমেটিক মূর্ধন্য হয়। কণ্ঠ বানানে কি বলতো, দন্ত ন না মূর্ধন্য? মূর্ধন্য। সো দেখো এখানে দন্ত ন আছে, দন্ত ন দন্ত ন, দন্ত নর পরে মূর্ধন্য চলে আসছে, এটা কি কখনো হয়? এটা কিন্তু হয় না। কারণ দেখো একটা জিনিস, মূর্ধন্য সকল যে বিষয়গুলো এখানে শেষ হয়েছে, তারপরে দন্ত ন সিরিয়াল শুরু। তো কোনোভাবেই কিন্তু হওয়ার চান্স নাই, বুঝতে পেরেছো? চলেন আমরা সঠিক উত্তরটা একটু বের করার চেষ্টা করি, একটু টাইম দিতে হবে, আমি আপনাদের হেল্প করছি, ঠিক আছে। এটা আপনাদের জন্য একটু একটু কঠিন হয়ে গেছে। দেখেন প্রথমটা, এই যে গ যোগ ধ, ঠিক আছে, দগ্ধ এই বানানে আমরা ইউজ করি। তারপরে ও ও ও, এইটাও কিন্তু কাইন্ড অফ ঠিক আছে। 1 মিনিট, একটু মিলিয়ে নিয়ে, মিলাই মিলাই করতে হবে আসলে। না এটা ঠিক না, দেখছেন এখানেও ভুল আছে। এইটা হওয়ার পরে, কেন পরে এটাও বুঝাই দিই, দেখেন যখন গ এ তো গেল, ঠিক আছে, এটা গ দিয়ে শুরু হয়েছে, তুমি এখানে গ দিয়ে শুরু হবে, এখানে সিরিয়াল ওয়াইজ লেখো। তারপরে দেখো সবগুলোর সাথেই কি ও আছে, ঠিক আছে, ও যুক্ত। এখন প্রথমটার সাথে কি ও গ, তাই না? ও গ আগে, ঠিক আছে, এখানে ও যোগ গ, এটা আগে, তারপরে ক, তারপরে যুক্ত খ, তারপরে খ, মানে
এখানেও গয়ের সিরিয়াল, তারপরে কয়ের সিরিয়াল, তারপরে যুক্তাক্ষর সিরিয়াল, তারপরে খ। দেখো বাট হওয়ার কথা ছিল ক, যুক্তাক্ষর খ, আর গটা হওয়ার কথা ছিল এই জায়গায়, তাই না? তো প্রথমটাও কিন্তু হচ্ছে না আপনাদের অ্যান্সার। তারপরে সেকেন্ড অপশনটাই আমরা দেখি, চলো। সেকেন্ড অপশনটার ক্ষেত্রে প্রথমে ইও দিয়ে শুরু বুঝলাম, ঠিক আছে, এটা দিয়ে শুরু বুঝলাম, ইও দিয়ে শুরু। তারপরে দেখেন সব সেম কিনা, সব তো সেম না। তারপরে ট দিয়ে শুরু, ঠিক আছে। তারপরে ড দিয়ে শুরু, তারপরে ডবিন র দিয়ে শুরু, তারপরে মূর্ধন্য ণ দিয়ে শুরু। এইটা কি একটু দেখেন তো ঠিক আছে কিনা, এই সিরিয়ালটা। জি, এটা ঠিক আছে। এটাই আপনাদের অ্যান্সার হবে, কারণ বাকি কোনোটাতেই আপনাদের কিন্তু ঠিক নাই, ঠিক আছে। এটাতে ঠিক নাই। সো বুঝতে পারতেছেন, কারণ এখানে দেখো লাস্টে যাই ক দিছে, প্রতিটার সাথে পেটকার মধ্যে সর ক, তাহলে তো প্রথমের দিকে হবে, প এর আগে ক হবে, ঠিক আছে। বাকি সবগুলোই ভুল, বই একটু দাগায় নিবেন, ঠিক আছে। অনেক ভুল হতে পারে, বাট আর এখানে একটা কোশ্চেনের মধ্যে ভুল, নিহিত ভুল হলো এটা। কারণ এইটা হবে মূর্ধন্যর সাথে, মূর্ধন্যর সাথে ঠ, দন্তন্যের সাথে কখনো ঠ বসে না। অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দ কোনটি, ঠিক আছে। এটাও একটা একটু ইন্টেলেকচুয়াল প্রশ্ন, এটা কে উত্তর করতে চান, হ্যান্ড রেজ করেন। সুমাইয়া জামান, সুমাইয়া বলেন লাস্ট প্রশ্নটা কি হবে। নিখিল সচরাচর। নিখিল সচরাচর, প্রথমে অন্যগুলো কেন হবে না এটা দেখি। কারণ দেখো প্রথমে আ, তারপর প্রথমে অ, এরকম যখন দিবে তুমি প্রথমে ফার্স্ট লেটারটা মিলাবা, ঠিক আছে। দেখো প্রথমে গ, তারপরে ক, মানে এটা কাটা, এটা কাটা। দেখো প্রথমে ত, তারপরে ছ, এটা কি হয়? না, হয় না। তারপরে দেখো প্রথমে ন, তারপরে স, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার আপনাদের। ওকে, নির্মিতি অংশে চলে আসছি। নির্মিতি, তোমাদের রিটেনেরও কিছু ব্যাপার পড়ায় দিব। নির্মিতি কি কি আসতে পারে এবং না পারে দেখেন। প্রথম আইটেম, আমরা হলো বইয়ের ধারাতেই যাই, চলেন। অনুধাবন, ঠিক আছে। অনুধাবন কনসেপ্টটা কি, প্রথমে আমরা এটা জেনে নিই। অনুধাবন যে কনসেপ্টটা, অনুধাবন বলতে বোঝায় তোমাকে একটা প্যারা দিবে। প্যারা বলতে পেইন না, কিন্তু ওই প্যারা না, ঠিক আছে। একটা প্যারাগ্রাফ দিবে, বাংলায় একটা অনুচ্ছেদ দিবে। এই অনুচ্ছেদের উপরে ভিত্তি করে তোমাকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে। দেখতে পাচ্ছ, তোমাকে একটা প্যারা দেওয়া আছে, বাট এখানে এইটা এটা মেইন প্যারা না, ঠিক আছে। আমি এরকম একটা এক্সাম্পল দিলাম আর কি। প্যারাটা কিরকম থাকবে, এই যে এইরকম। এখানে দেখতে পাচ্ছেন একটা প্যারা দেওয়া আছে, তার উপরে ক, খ, গ, ঘ, ঙ, এই পাঁচটা প্রশ্নের আপনাদের উত্তর করতে হবে। কিরকম উত্তর? দিনের বেলা আকাশের রং কেমন থাকে, এটা কেমনে বুঝবেন, আগে পড়তে হবে তো। দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায়, এটা আমাদের কার লেখা বলেন তো, এই আকাশ যে রচনাটা আছে আমাদের। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। এটা লিখেছেন হলো মুনিফ, বলেন কার লেখা। আব্দুল্লাহ মতি। হ্যাঁ, জনাব আব্দুল্লাহ আল মুতি এই রচনাটা লিখেছেন। ছোটদের জন্য একটি সায়েন্স ফিকশন টাইপ বা সায়েন্স বিজ্ঞান নির্ভর একটা গল্প। দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ বা আলো ছড়ায় চারপাশে। এমনই সময় সচরাচর আকাশে নীল, কখনো সাদা, কখনো মেঘে ঢেকে যায়। ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা, ঠিক আছে। ভোরে বা সন্ধ্যায়, ভোরবেলায় যদি তুমি কখনো উঠে থাকো, তুমি একটা কমলা আভা দেখতে পাবা অনেক সময়। আর সন্ধ্যার সময়, গধূলি বেলায়, গধূলি বলতে বিকাল এবং সন্ধ্যা, ঠিক আছে, যখন মেলে বা ওই টাইমটা সন্ধ্যা হচ্ছে হচ্ছে এরকম টাইমে দেখবা যে আকাশ অনেক সময় খুবই সুন্দর চমৎকার হয়ে যায়। এই টাইমটার কথা বলছে। রাতের আকাশ সচরাচর কালো হয়, কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ। চাঁদোয়া বলতে কি বুঝাইছে বলেন তো, চাঁদোয়া বলতে কি বুঝিয়েছে জুলকারনাইন, বলেন তো। শামিয়ানা। হ্যাঁ, সামিয়ানা বা এই যে কাপড় টানিয়ে দেয় ওই রকম, ঠিক আছে। আকাশ খেয়ে যেন একটা কালো কাপড়, তার মধ্যে রূপালী চাঁদ জল জল করে জ্বলে, আর অসংখ্য ঝকঝকে তারা ও গ্রহ। এখন দেখেন দিনের বেলা আকাশের রং কেমন থাকে, আপনি কিন্তু অলরেডি জেনে গিয়েছেন, তাই না। সচরাচর কেমন থাকে, এটার প্রশ্নের উত্তর করতে হবে এভাবে। দেখো একটা উত্তর দিয়ে হবে না, কিন্তু দিনের বেলা আকাশের রং তুমি বলবে যে সচরাচর নীল রং থাকে, ঠিক আছে, আকাশের রং নীল থাকে।
কখনো সাদা বা কখনো কালো মেঘেও তা কি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ঠিক আছে, দুই লাইন কিন্তু, দেখো তুমি কিন্তু একদম সেফ থাকলা দুই লাইন লিখে। তুমি শুধু লিখলে যে আকাশের রং নীল থাকে, বাট আকাশের রং কি সব সময় 100% টাইম নীল থাকে? অবশ্যই না। সো তোমার অভিধানের ক্ষেত্রে, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে, অভিধান বলতেছি, অনুধাবন ক্ষেত্রে অনুধাবন, ঠিক আছে, অনুধাবনের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট 1 নাম্বার যে টিপস হবে সেটা হলো ক্লিয়ার উত্তর বা ক্লিয়ার অ্যান্সার। তুমি দেখতে পাচ্ছ আগের যে উত্তরটা আমরা স্যাম্পল দেখলাম, এখানে কিন্তু তুমি শুধু নীল লিখে দিতে পারতা, তাই না? আকাশের রং কি থাকে? নীল থাকে। বাট এটা অনেক কেয়ারলেস একটা উত্তর, কারণ পরের লাইনে তোমাকে বলা আছে কখনো সাদা, মানে কখনো সাদাও হতে পারে, কখনো কালো মেঘে রেখে যায়, মানে কখনো কালোও হতে পারে। আকাশ কালো দেখেছো না? আকাশ কিন্তু ঝড়ের আগ মুহূর্তে বা বৃষ্টি হওয়ার আগে একদম কালো মেঘে রেখে যায়। তো এরকম কিন্তু থাকতে পারে। ক নাম্বার প্রশ্ন চলে আসি, দেখেন, রাতের বেলা আকাশে চাঁদ ও তারা দেখা যায় কেন? খুবই উত্তর, মানে একটা ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন বলেন? রাতের বেলা আকাশে চাঁদ ও তারা দেখা যায় কেন, কে উত্তর দিতে পারবেন? মুতাসিম বলেন, মুতাসিম উত্তর দেন। কারণ স্যার দিনের বেলায় আলো আমাদের চোখে কম পড়ে এবং সূর্যের আলো মানে নক্ষত্র এবং তারা আলো সহজে আমাদের পৃথিবীতে এসে পড়ে। আর কেউ উত্তর দিবেন না? মুতাসিম খারাপ উত্তর দাও নাই, রাহা একটু বলেন তো। রাতের আকাশের রং কালো, চাঁদের রং রূপালী, তারার রং ঝকঝকে, তাই আমরা রাতের বেলা চাঁদ ও ঝকঝকে তারা দেখতে পাই। ওকে, আরেকজনের উত্তর নিব, ঠিক আছে? দেখেন এক একজনের থেকে এক এক রকম উত্তর পাচ্ছি। আচ্ছা, নেক্সট উত্তর দেবেন, আমি দেখতে পাচ্ছি জুলকার নাইন। জুলকার নাইন একটু বলেন তো। আচ্ছা, 1 মিনিট, জুলকার নাইনকে আমি আগে আনমিউট করার সুযোগ দে। জুলকার নাইন বলেন, সরি জুলকার নাইন, হ্যাঁ জুলকার নাইন বলেন। স্যার, রাতের আকাশ সচরাচর কালো থাকে, তাই ঝকঝকে বা কোনো আলোকিত জিনিস এখানে থাকলে অনেক সহজেই আমাদের চোখে পড়ে। রাতের আকাশে তারা ও গ্রহ দেখা যায় কারণ রাতে সূর্যের আলো কি থাকে? রাতে সূর্যের আলো থাকে না। ফলে দূরবর্তী যে তারাগুলো আছে সেগুলো নিজস্ব আলো এবং গ্রহগুলোর যে প্রতিফলিত সূর্যালোক বা সূর্যের আলো আছে সেটা থেকে কিন্তু ওই আলোটা আমাদের কাছে পৌঁছায়। বুঝতে পারছেন? এই জন্য আমরা রাতে এই গ্রহ বা তারা দেখতে পাই। আচ্ছা, 3 নাম্বারটা খেয়াল করি, দিন ও রাতে আকাশে রঙের যে পার্থক্য দেখা যায় তা লেখো। ঠিক আছে, প্রথমে তুমি কিভাবে লিখবে দেখো, দিন ও রাত, মানে প্রথমে তুমি দিনের রঙের ধারণাটা লিখবা। ঠিক আছে, দিনে কিরকম দেখা যায়, দিনের কোন সময় কেমন, ভোরে বা সন্ধ্যায় কিরকম দেখা যায়, তারপরে এই রাতের আকাশে যে কালো রঙের বর্ণনা এটা লিখবা। ঠিক আছে, মানে তোমাকে মেইনলি উত্তর করার চেষ্টা করবা এই যে অনুধাবনে প্যাসেজ থেকে, অর্থাৎ অনুচ্ছেদ, যে অনুচ্ছেদটা তোমাকে দিবে অনুচ্ছেদ থেকে উত্তর করতে হবে। ঠিক আছে, অনুচ্ছেদটা ফলো করবে, নিজে বানিয়ে বানিয়ে কিছু না লেখার চেষ্টা করবা, মানে চেষ্টা করবা না, ঠিক আছে, করতে হবে। So, আরেকটা আমরা টিপস পেয়ে গিয়েছি অনুধাবন লেখার। ঠিক আছে, সো আরেকটা জিনিস দেখি, দেখুন ঘ নাম্বারে তোমার দেখা আকাশের সঙ্গে অনুচ্ছেদের আকাশের মিল কোথায়? ঠিক আছে, এটা কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন, তোমার দেখা আকাশের সঙ্গে। ঠিক আছে, তখন তুমি কিভাবে উত্তর করতে পারো? এখানে তুমি ক্রিয়েটিভ অনেক কিছু লিখতে পারো। ঠিক আছে, তখন তুমি বলতে পারো যে আমি বিভিন্ন রঙের আকাশ দেখেছি, আমি কখনো বা ভোরের লাল আভা দেখেছি, কখনো গধূলি বেলার কি বেগুনি আসমান দেখেছো, বা মানে একদম কালচে আকাশ দেখেছো লালের সাথে মিশ্রিত অবস্থায়, অথবা তুমি বলতে পারো দিনে একদম সাদা আকাশ দেখেছি, অথবা একদম শরতের নীল আকাশে যেখানে তুলার মতো মেঘ ভাসে সেভাবে দেখেছি। দেখো আমি কিন্তু বানিয়ে বলতেছি, বানিয়ে বলাটাও কিন্তু একটা বিষয়। বানিয়ে বলা বলতে কি, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এখানে তোমার দেখা বা তোমার শোনা বা তোমার অভিজ্ঞতা, এখানে কিন্তু তোমাকে তোমার এক্সপিরিয়েন্স থেকে বলতে হবে। তারপরে অনুচ্ছেদের সাথে কি কি মিল আছে দেখো, তুমিও ভোরে শোয়া সন্ধ্যায় দেখেছো, তুমি নীল আকাশ দেখেছো, তুমিও সাদা দেখেছো শরৎকালে। তো এভাবে মিলিয়ে কিন্তু একটা উত্তর দিতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে তুমি আসলে কিভাবে ভাবনা চিন্তা করতেছো।
খালি চোখে দেখা আকাশ আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ কি একই? বর্ণনা করো। ঠিক আছে, খালি চোখে দেখা আকাশ আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ কি একই? বর্ণনা করেন। এই প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যেতে পারে একটু দেখে আপনাদের থেকে শুনে, আপনারা কেমনে করতেন বলেন তো। কে বলতে চান? নাম্বার প্রশ্নের উত্তর কে দিতে চান? হাত তোলেন একটু। শাহী মজুমদার, শাহী মজুমদার বলেন তো একটু। শাহী কি শুনতে পাচ্ছ? শাহী মজুমদার মনে হয় শুনতে পাচ্ছ না, তুমি আনমিউট করে বলতে পারো চাইলে, তোমাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, খালি চোখে দেখা আকাশ আর অনুচ্ছেদে বর্ণিত আকাশ একই। অনুচ্ছেদে দিনের বেলা এবং রাতের বেলা আকাশের রূপ বর্ণনা দেওয়া হয়েছে। দিনের বেলায় সূর্যকে কিরণ ও আকাশের নীল রং খালি চোখে দেখা যায়। আবার রাতের ওকে, বেলা শাহী। আকাশে রূপালী রূপালী হ্যাঁ চাঁদ হ্যাঁ, ও চোখে গ্রহ খালি চোখে দেখা যায়। আচ্ছা, তোমার এই উত্তরটাও অবশ্যই সঠিক। প্লাস তোমাকে আরেকটা টিপস দেই তোমাদের সকলকে। তুমি চাইলে এইরকম যে বিষয়, এই প্রশ্নগুলো আছে যেগুলো ওপেন এন্ডেড, ঠিক আছে, তোমাকে লেখার স্বাধীনতা দেওয়া আছে। এখানে কিন্তু অনেকে বলতে পারে যে খালি চোখে অনুচ্ছেদে বর্ণিত আকাশের বাইরেও আরো রকমের আকাশ দেখা যায়। তোমরা কি জুলাই স্কাইয়ের নাম শুনেছো? জুলাই মাসে অনেক সময়, জুলাই মাসে অনেক সময় একদম এই যে এই কালারের, আমি তোমাকে দেখাই, একদম এই যে ধরেন এই যে পার্পল কালারের স্কাই, ঠিক আছে, পার্পল স্কাই। এটা কি তোমরা দেখেছো কখনো পার্পল আকাশ? নুশাদ বলেন তো, দেখছেন? জি স্যার, আমি একবার দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, এরকম কিন্তু বছরের মাঝে মাঝে এরকম পার্পল স্কাই হয়। এই প্রশ্নগুলোকে বলে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। মানে তোমার এখানে স্বাধীনতা আছে, তুমি এগ্রি করতে পারো অথবা ডিসএগ্রি করতে পারো। ঠিক আছে, তোমার কিন্তু তুমি তুমি চেষ্টা করবে একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড উত্তর দেওয়ার। সো তোমাকে যে এগ্রি করতে হবে, জি স্যার জি স্যার যা বলছেন তাই সঠিক, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি কিন্তু নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে তোমার টিচারের অ্যাট্রাকশনটা ধরতে পারো পরীক্ষার মধ্যে। এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। ওকে, এবার আপনাদের একটা কাজ দিব। এই যে এই প্রশ্নটা, ঠিক আছে, এই প্রশ্নটা আপনারা এখনই ক্লাস ওয়ার্ক হিসেবে 8:30-এর মধ্যে জমা দিবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেই জমা দিয়ে দিবেন। আর এইচডাব্লিউটা আপনারা ফেসবুকে যে গ্রুপটা আছে ওইখানে আপলোড করবেন। এইচডাব্লিউ আপনাকে দিয়ে দেবো। এটা হলো ক্লাস ওয়ার্ক, আমি লিখে দিচ্ছি ক্লাস ওয়ার্ক। কোথায় দিবেন? হোয়াটসঅ্যাপ ব্যাচ গ্রুপ, হোয়াটসঅ্যাপ ব্যাচ গ্রুপে দিবেন। এবার আমি আরেকটা জিনিস তোমাদের সাথে এনশিওর করব। হাত তুলেছেন অনেকেই, হাতগুলো একটু নামায় ফেলেন। এখন তারা হাত তুলবেন যাদের কোনো প্রশ্ন আছে আজকের টপিক গুলো নিয়ে। আজকে অভিধান এবং অনুধাবন লেখার কিছু টিপস আমরা জেনেছি, ঠিক আছে। আচ্ছা, অনুধাবনের ক্ষেত্রে আরেকটা টিপস লাস্টলি কি নোট করে নাও। আরেকটা টিপস আমাদের আমরা অ্যাড করব, সেটা হলো ইউজ ইওর ক্রিয়েটিভিটি। ঠিক আছে, এটা হলো ইউজ ইওর ক্রিয়েটিভিটি। মানে কি? তোমার সৃজনশীলতা ইউজ করবা। ওই যে তোমাকে অলওয়েজ স্যারের সাথে সহমত জানাইতে হবে বা এগ্রি করতে হবে, বিষয়টা এরকম না। তুমি তোমার ক্রিয়েটিভিটি ইউজ করে কোনো ক্রিয়েটিভ উত্তরও দিতে পারো, বাট একদম কোনো আউট অফ ওয়ার্ল্ড কিছু লিখে দিবে না, ঠিক আছে, যেটা না সত্যি। যেমন এক্ষেত্রে তুমি ডিসএগ্রি করার সুযোগ ছিল, তুমি আরো কালারের আকাশ এক্সিস্ট করে, ঠিক আছে, নরওয়েতে বা ওইদিকে, ঠিক আছে, নরওয়ের দিকে তোমরা স্কাইয়ের নাম শুনতে পারো, অরোরা। ঠিক আছে, অরোরা মানে কি জানো? নর্দার্ন লাইটস বলে, ঠিক আছে, অরোরা অনেকে শুনে থাকতে পারো। অরোরা মানে হলো একদম দেখবে সবুজ আকাশ, ঠিক আছে, সবুজ আলোর খেলা, একদম সবুজ, তারপরে অনেক কালারের খেলা আকাশে এরকম দেখা যায়, নর্দার্ন লাইটস বলে। সো এরকম তুমি হলো এটা সার্চ করতে পারো যে অরোরা অথবা নর্দার্ন লাইটস, ঠিক আছে, এটা লিখে সার্চ করে দেখবে যে অনেক রকম। সো এখানে তোমার ডিসএগ্রি করার সুযোগ ছিল, কিন্তু তুমি কিন্তু এই সকল জায়গায় ডিসএগ্রি করতে পারবে না। যেমন তোমাকে বললো মানব সেবার অর্থের দরকার নাই, দরকার সদিচ্ছা। এখন তুমি ডিসএগ্রি করে বলতে না স্যার সদিচ্ছা দরকারই নাই, খালি অর্থই দরকার, তখন কিন্তু আবার ঝামেলা, ঠিক আছে, এইটা। সো কিছু কিছু জায়গায় তোমাকে ডিসএগ্রি করার সুযোগ থাকে না, ওইখানে করবা না। সো যেখানে তুমি ক্রিয়েটিভ উত্তর দিতে পারবে সেখানে দিবা জায়গা বুঝে। সো যাদের প্রশ্ন আছে শুধু তারা হাত তুলবেন, ঠিক আছে। ওকে, আমি ধরে নিচ্ছি তোমাদের প্রশ্ন আছে। সো এবার বাকিরা যারা আছো সবাই লেখা শুরু করে দাও। এটা এই যে যে এটা আছে, এটা লেখা শুরু করে দাও। জুলকার নাইন বলেন কি প্রশ্ন?
জুলকারনাইন শুনতে পাচ্ছেন? জুলকারনাইন মনে হয় শুনতে পাচ্ছে না। সামিউল বাশির, বলো তো। স্যার জি, আপনাকে শুনতে স্যার পাচ্ছি, বলেন। স্যার আপনি যে ক্ষীয় ক্ষীয়র যে এ, ভেঙে দিলেন যুক্ত বর্ণটা, স্যার এখানে তো আপনি ক যুগ খ দিছেন কেন? স্যার আমরা তো জানি যে ক যুগ মূর্ধন্য ষ। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এটা আমি হলো, যদি দিয়ে থাকি আমি ভুল করছি, ঠিক আছে। মানে আমি হলো মনোযোগের অভাবে মনে হয় ভুল লিখছি। এটা একটু ঠিক করে নিবেন, কই লিখছি রে। আচ্ছা, ওইটা হলো ঠিক করে না, ঠিক আছে। এটা হলো আউট অফ, কি বলে, মাইন্ডফুলনেস এর অভাবে এটা করেছি। কজ কে মন্তন্যাস্য, এটা তো ছোটবেলার পড়া, ঠিক আছে। এর বাইরে থ্যাংক ইউ ধরে দেওয়ার জন্য সামিউল। ওকে। স্যার আর ছিল স্যার এই এই যে দন্ত ন যোগ হ, এটা কি স্যার মানে বিদেশি শব্দতে ইউজ হতে পারে? না, মানে এটা ইউজুয়ালি তো বাংলা শব্দতেও ইউজ হয়, ঠিক আছে। বিদেশি শব্দ তো বরং কম হয়। ধরো আমরা পান্থ, পান্থ শব্দের অর্থ কি জানো? দন্তের নজর ভয়ের কথা বললে না সামিউল। আচ্ছা, সামিউল কি শুনতে পাচ্ছ? স্যার আমি জুলকার ও নাইন আচ্ছা, স্যার। ও আমার আচ্ছা, আমি জুলকার, হ্যাঁ। সুযোগ আচ্ছা পাই আচ্ছা, নাই হ্যাঁ, এই জন্য ওকে বুঝতে ওকে, পারিনি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, জুলকার নাইন, এটা আর কি, দেখো এটা কিন্তু পান্থ কিন্তু বাংলা ওয়ার্ড, ঠিক আছে। তো বাংলার ক্ষেত্রেও কিন্তু এই যুক্ত বর্ণটা ইউজ হতে পারে। ওকে, তারপরে সুমাইয়া জামান, সুমাইয়া জামান একটু বলেন। বাকিরা কিন্তু যাদের কোয়েশ্চেন নাই তারা কিন্তু ওই কাজটা করতে থাকেন বাংলা বইটা খুলে। সুমাইয়া জামান বলেন। স্যার অভিধানের বর্ণানুক্রমিকে দুইবার ছ আছে আর ঝ নাই কেন? তো ভুলে, অবশ্যই ভুলে, বুঝছেন। এটা তুমি ঠিক করে নিবা। কই আছে ছ ছ, স্যার অবশ্যই জয়ের পরে ছ না, তাই না? এটা ধরো বইয়ের মিস্টেক, এটা হলো ছ হবে আপাতত। এটা ঠিক করে নিবা, ঠিক আছে। ওকে। স্যার আরেকটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, বলেন সুমাইয়া, বলেন। স্যার আপনি বলেছিলেন যে দন্ত ন আর ঠ সংযুক্ত হয় না, কিন্তু যুক্তাক্ষরের বর্ণানুক্রমে তো দন্ত ন আর ঠ আছে। ইউজুয়ালি হয় না, বুঝছো, কারণ নত্ব বিধান মনে করো, ট বর্গের সাথে আমরা কি ইউজ করি বলেন তো? মূর্ধন্য। ইউজুয়ালি মূর্ধন্য ইউজ করি। বাংলা ওয়ার্ডে, মানে প্রেজেন্ট যে বাংলা, এটাতে আসলে আমাদের যে, কি বলে, দন্তন্যের সাথে ঠ, ওখানে বানায় তুমি ধরো লিখতে লিখতে পারবে এমনি যে এটা এর মধ্যে কি আছে, তুমি দেখতে পাচ্ছ দন্তন্য আছে, কিন্তু এরকম শব্দ পাওয়াই মুশকিল, ঠিক আছে। তবে পেলে হতে পারে বাট ইউজুয়ালি আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি খুব কমন, কণ্ঠ, তারপরে ধরো আর কি আছে, ওই কণ্ঠটাই তো বেশি আসে মাথায়, ঠিক আছে। তারপরে কণ্টক, ঘন্টা, সকল কিছুর সাথে কিন্তু মূর্ধন্য ইউজ করি আমরা বেশি, তাই না? ওকে। ইশাদ জাবির একটু বলেন তো। ইশাদ জাবির শুনতে পাচ্ছ? ইশাদ জাবির মনে হয় শুনতে পাচ্ছেন আমাকে। হারুনুর রশিদ, মাহিম, মাহিম বলেন। স্যার এই যে এখানের অনুধাবন কি সৃজনশীলের অনুধাবনের মতোই সাইজ হবে? না, এখানে সৃজনশীলের অনুধাবন বলতে, হ্যাঁ হ্যাঁ, মানে সৃজনশীলের যে খ নাম্বার, ঠিক আছে, খ নাম্বারে যে অনুধাবন থাকে ওই রকম সাইজ হবে। মূলত ও, তুমি তোমার অ্যান্সারটা ফুলফিল করবা, তুমি কিন্তু যতক্ষণ স্যার প্যারা স্যাটিসফাইড কি হও দুইটা তবে। হবে? প্যারা কি না, প্যারা দুইটা ওইভাবে লিখতে হবে না, ঠিক আছে। যেমন কি বলে, প্রথম প্রশ্নটা আছে ধরো আকাশের দিনের বেলা কি রং দেখা যায়, ওটা তো দুইটা প্যারা লেখা সম্ভবই না। এখানে ইকুয়াল টাইপের প্রশ্ন থাকলে ইকুয়াল, কারণ থ্যাংক এখানে ইউ কিন্তু তোমার সৃজনশীল স্টাইলে চারটা প্রশ্ন দেওয়া নাই। সৃজনশীল প্রশ্নে চারটা থাকে, কিন্তু এখানে সবগুলোই তোমার অনুধাবন, ঠিক আছে। ধরতে পারো যে পাঁচটা তোমার খ নাম্বার দিয়েছে, সৃজনশীলের খ নাম্বার। ওকে, তারপরে দেখেন, তারপরে আর হাত দেখতে পাচ্ছি না। ওকে, সবাই 5 মিনিটের মধ্যে, আর 5 মিনিট টাইম, 5 মিনিটের মধ্যে এটা লিখে জমা দিবেন, ঠিক আছে। কই কই গেল?
এই যে মাদার তেরেসা, এই প্যাসেজটা লিখে সবাই 5 মিনিটের মধ্যে জমা দিয়ে দিবে। ওকে, ইংরেজি ক্লাসে দেখা হচ্ছে দ্রুতই। ভালো থাকেন সবাই এবং অবশ্যই জমা দিয়ে দেন, ঠিক আছে? ইশাদ, জাবির কি কিছু বলতে চাও? ইয়েস স্যার, আনমিউট হচ্ছিল না স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোশ্চেন বলেন আছে। বলেন বলেন। আচ্ছা স্যার, অভিধানে স্যার অনেক শব্দ বিনো আছে, বি আছে, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? বি এক, বিনো। কোথায়? কোনটা অভিধানের শব্দের বলতেছো? অর্থে। অভিধানে শব্দের অর্থ বলতে এই এই জায়গায়? ইয়েস স্যার। এই জায়গায় তো তোমাকে ডেমো দিয়েছে, ধরো। ও আচ্ছা, বিনও, আচ্ছা বুঝতে পেরেছি। এই যে বিন, বিন মানে কি জানো? বিশেষণ। আর বি, বি মানে কি নিশ্চয়ই বুঝতে পারছো, বিশেষ্য, তাই না? এটা হলো পার্টস অফ স্পিচ বা পদের শর্ট ফর্ম। বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে? তারপরে দেখো ক্রিবিন মানে কি বলেন তো? কি হতে পারে বলেন তো? ক্রিয়া বিশেষণ। ক্রি দিয়ে ক্রিয়া, তারপরে বিশেষণ, ক্রিয়া বিশেষণ। তো এইগুলো আর কি খুব কমন বিষয়। তারপরে জুনায়েদ, জুনায়েদ বলেন দ্রুত। স্যার দ্বিভাষিক অভিধান কি? দ্বিভাষিক অভিধান। দ্বিভাষিক অভিধান যেখানে ধরো এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর। তুমি যে ডেমোটা দেখলা এটা কিন্তু এক ভাষার, মানে বাংলা থেকেই বাংলা। বাট ওই যে বাংলা পর্তুগিজ, ওইটা কি ছিল বলেন তো? ওই যে বাংলা পর্তুগিজ একসাথে যে অভিধানটা করা হয়েছিল, ম্যানুয়াল দা আসামস, ওইটা কিন্তু দ্বিভাষিক ছিল। অক্সফোর্ড ডিকশনারির বাংলা কিছু ভার্সন আছে, ওইগুলো কি দ্বিভাষিক? বুঝতে পারছেন জোনায়েদ? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে এভরিওয়ান, সবাই 3 মিনিট টাইম আছে, এটার মধ্যে ক্লাস ওয়ার্ক হোয়াটসঅ্যাপে জমা হবে। ওকে, স্ক্রিনটা অন রাখলাম। 3 মিনিট পরে বাংলা ক্লাসটা এন্ড করে আমরা আসলে 8টা 45-এ, এক্সাক্ট 8টা 45-এ ইংরেজি ক্লাস শুরু করে দিব। গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ওকে এভরিওয়ান, সবাই লিখে জমা দিয়ে দেন, ঠিক আছে?